হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ব্লগটাতে জুড়ে থেকো। যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমাকে আগামী দিনগুলোতে তোমরা সাপোর্ট করো। তো যাই হোক, যেদিন এই ভিডিওটা আমরা করেছিলাম সেদিন ছিল জানুয়ারির 11 তারিখ। বেশ ঠান্ডা ছিল। ভোরের দিকে আমাদের কথা ছিল স্টেশনে যাওয়ার, মানে হাওড়া স্টেশনে যাওয়ার আর কি। তো যথারীতি আমরা আমাদের যেখানে রাস্তার মোড়ের কাছে বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরেই। প্রায় 15-20 মিনিট ধরে আমরা দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম যে কোনো বাস আসবে কি না। তবে আমাদের ভাগ্যটা সেদিন একদমই ভালো ছিল না। তো সেই জন্য বাস তো কোনো কিছু পাইনি, অটোও পাইনি। আর সেদিন কিন্তু কুয়াশাও ছিল না যে বাস বা অটো না পাওয়ার মতো পরিস্থিতি। কিন্তু কি বলবো, বাস বা অটো যদি না পাওয়া যায় কী আর করা যায়। তো যথারীতি আমরা কি করি, ওলা বুক করি। ওলাও আসছিল না, অনেকক্ষণ পরে তারপরে ওলা আসে। তো যেহেতু সব কিছুই দেরি করেই শুরু হয়, ওই জন্য আমাদের সেদিনের দিনটা পুরোটাই খারাপই ছিল বলতে পারো। তো যাই হোক, প্রথম থেকে আমি সব কিছু তোমাদেরকে কিছু বলছি না, তোমরা আগের দিকে ব্লগে থাকো। দেখো, ভোরেও কিন্তু কত মানুষ কত জায়গায় যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো, আমরা এখন বেহালার কাছে আছি। তো অনেক মানুষজনকে দেখছি যারা কিনা মাছ নিচ্ছে। মাছগুলো নিয়ে সেগুলো বিভিন্ন পাড়াতে নিয়ে যাবে, বিভিন্ন পাড়ার মোড়ের দোকানে নিয়ে যাবে। তো এই যে একজনকে দেখতে পাচ্ছ তোমরা, সব ভ্যানে করে কি সাইকেলে করে আর কি, গামলাতে করে বা ডিশে করে মাছ নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে। আর রাস্তাঘাট যে খুব ফাঁকা সেরকমও বলা যাবে না। তখন প্রায় বাজছিল ওই 5টা 20 মতো, এরকম আর কি, 5:30 মতো। আর আমাদের ট্রেন ছিল 6:30টার সময়। কিন্তু তবুও আমরা যে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছিলাম আমাদের বাস স্ট্যান্ডের কাছে, সেই কারণেই স্টেশনের দিকে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা তবুও আমাদের যে ড্রাইভার ছিল তাকে বারবার বলছিলাম যে আমাদেরকে একটু টাইমলি পৌঁছে দাও। কিন্তু টাইমলি বললে তো হয় না। ছুটির দিন থাকলেও কিন্তু রাস্তাঘাট বেশ জ্যামই থাকে। তো দেখতে পাচ্ছ আমরা এখন ধর্মতলার কাছে চলে এসেছি। এখানেও জ্যাম। আর এই জায়গাটাতে সকালবেলা বেশ জ্যামই থাকে বরাবরই। কারণ কি, এখানে থেকে কিন্তু প্রচুর দূরপাল্লার বাসগুলো যাতায়াত করে। সকাল থেকে এখানের ভিড়ভাট্টা শুরু হয়, দুপুরের দিকে আরও বেশি থাকে। তো এখানে রাস্তা পার করতেই যেন অনেকটা টাইম চলে যায়। আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে বলে এই কটা দিন ধরে আমি তোমাদেরকে কোনো ব্লগ বা ভিডিও কিছুই দিতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে বলতে পারো এডিটিং করা হচ্ছে। আর আশা করি খুব শিগগিরই এই ব্লগটা তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এডিটিং করতে করতেই তোমাদেরকে এই কথাটা আজকে আমি বলেই দিলাম। জানি না এই ব্লগ আমি কবে দিতে পারবো। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, যারা কিনা দূরে দূরে সব যাবে আর কি। ম্যাক্সিমাম যে বাসগুলো দেখলাম সবই দেখছি ঝাড়খণ্ড, রাঁচি, উড়িষ্যা এইসব জায়গায়। তো বেশ ভালো লাগে। জানি না এইসব জায়গায় কোনো দিন ঘুরতে যেতে পারবো কি না। কারণ মাথার মধ্যে তো অনেক কিছু ঘোরে, কিন্তু যেহেতু সাথে আছে একটা ছোট্ট বাচ্চা, তো তাকে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করাটা আমি জানি না কতটা সিকিওর সেফ হবে। তো ওর চিন্তাতেই ম্যাক্সিমাম আমরা এটা ওটা ভাবতে ভাবতেই ভাবি যে যাওয়া আসা মানে শুধু বাপের বাড়ি বা আমার শ্বশুরবাড়ির সাইডে যেসব রিলেটিভরা আছে তাদের কাছে যাওয়া। নিজের আশেপাশের জেলাগুলোর মধ্যেই, বেশি দূরে না গেলেই ভালো, যতদিন না আমার ছেলে আর কি বড় হচ্ছে। তো সেই জন্যই বেশি দূরে আমরা যাওয়া আসা করি না। আর কলকাতার মধ্যে যেসব জায়গাগুলো আছে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। আর কিছু কিছু আছে সেসব ঘোরা বাকি আছে, সেগুলোও ঘুরবো আস্তে আস্তে। তবে হ্যাঁ, শীতকালে কার কার ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানিও। আর দেখো এখানে বেশ ভালোই আর কি গাড়ি আছে, যেসব গাড়িগুলো দূরে দূরে সব যায়। দেখতেই পারছো কত লোক আমাদের মতোই দেখো যাবে বলে ব্যাগ, তারপরে ট্রলি নিয়ে এদিক ওদিক গাড়ির সন্ধানে দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, আমাদের তো দেরি হচ্ছিল, কি করব না ভেবে মাথায় কাজ করছিল না। ভাবছিলাম এই বুঝি ট্রেনটা মিস করে ফেললাম। বারবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম কটা বাজে, বারবার টাইমটা দেখতে বলছিলাম। আর এদিকে আমরা
তাড়াও দিচ্ছিলাম ড্রাইভারকে। তো ড্রাইভারের উপরে বেশি চাপ দিলেও হয় না। কারণ দেরি করে যদি তুমি সব কিছু শুরু করো তো দেরি করেই তোমার সব কিছু শেষও হবে। এটাই সত্যি, এটাই বাস্তব। এটা আমাদেরকে মেনেও নিতে হয় অনেক সময়। মন খারাপ হলেও কিচ্ছু করার নেই। বারবার কাশির জন্য আমার ভয়েস ওভার দিতেও খুব সমস্যা হচ্ছে। ওইসব কারণের জন্যই বলতে পারো আমি ব্লগ একদম দিতে পারছিলাম না। আমি চাই না যে তোমরা ব্লগ দেখার সময় কিংবা কোনো ভিডিও দেখার সময় ইরিটেট ফিল করো বা কোনো রকম আ ডিস্টার্ব ফিল করো। আমি চাই আমার ব্লগগুলো যেন স্মুথ হয়। হ্যাঁ, মানি শরীর খারাপ, জ্বর, সর্দি এসব মানুষের লেগে থাকে। কিন্তু আ আমি যাতে তোমাদেরকে এন্টারটেইন করতে পারি বা বলতে পারো একটা ভালো কিছু দিতে পারি ব্লগের থ্রুতে, একটা ভালো কোনো মেসেজ বলো বা ভালো কোনো আ ইনফরমেশন বলো। তো যাই হোক, একটা জিনিস সেটাই বুঝলাম যে যেকোনো জায়গায় যখন তুমি যাবে না, যথেষ্ট সময় হাতে নিয়ে যাওয়াটাই ভালো। কারণ লাস্ট মোমেন্টে ওই ধীরে, ধীরে বা খুব তাড়াহুড়ো করে গেলে কিন্তু অনেক সময় আমরা অনেকেই মানে অনেক বিপদের সম্মুখীন হই। আর এই যে এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চেনো, হাওড়া ব্রিজের একদম কাছেই, যেখানে কিনা বিভিন্ন রকমের ফুল বিক্রি হয় খুব অল্প দামে। আর আমাদের আশেপাশে যেসব পাড়াগুলো আছে সেসব জায়গায় যারা ফুল বিক্রি করে মানে ফুল বিক্রেতারা আছে, এখান থেকেই কিন্তু ফুল নিয়ে তারা সেসব জায়গায় যায়। আর এই জন্যই কিন্তু আমাদেরকে ফুলগুলো, পুজোর ফুলের কথা বলছি, প্রচুর দাম দিয়ে কিন্তু কিনতে হয়। তবে হ্যাঁ, পুজোর জন্য ফুল নেব তাও আবার দাম দিয়ে, আর দামের কথা ভেবে লাভ আছে কি? কারণ পুজোতে তো আমাদের ফুল লাগেই, তাই না? আর বড়, বড় পুজোগুলো যখন হয় তখন তো ফুল নিতেই হয়। তখন আর আমরা দামের কথা ভাবি না। ফুল তখন নিয়েই নিই। তো দেখো এই যে জায়গাটা, হাওড়া ব্রিজের কথা বলছি আর সাইডে যে ফুটপাথটা আছে, মানুষের কত ঢল ভোর থেকে। আবার অনেকে আবার কি করছে বলো তো? সেলফি তুলছে, ভিডিও করছে। তো আমার কোনোদিন এই জায়গায় দাঁড়িয়ে এই এটা নিয়ে সাহস হয়নি। যদি কোনোদিন হয় তাহলে সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে, লক্ষ্য করতে পারবে আমার ভিডিওতে, আমার শর্টসে নিশ্চয়ই। কিন্তু ছোট ছেলে নিয়ে এইসব রিস্ক আমি এখনও নিইনি, নিয়ে উঠতে পারিনি। আগামী দিনে যদি কোনোদিন নিতে পারি তাহলে সব অবশ্যই তোমরা দেখতে পারবে। তো যাই হোক, ব্রিজটা পেরিয়ে আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন মনের মধ্যে একটা আশা ছিল যে হ্যাঁ, হ্যাঁ, ট্রেনটা আমরা পেয়ে যাবো, পেয়ে যাবো। তো দেখা যাক কি হয়। আগের থেকে তোমাদের কিছুই বলছি না। তোমরা নিজেরাই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো এই যে এই জায়গাটাও খুব ভয়ানক একটা জায়গা, যেখানে সমস্ত রকমের গাড়িগুলো এদিক ওদিক থেকে আসে। একটুখানি যদি তুমি চোখ এদিক ওদিক ফিরিয়েছো, অ্যাক্সিডেন্ট একদম বাঁধা ধরা। তো এই জায়গাটাতে যখনই রাস্তা ক্রস করবে বাস থেকে নেমে বা কিছু, তখন অবশ্যই চোখ কান কিন্তু খোলা রেখে রাস্তা পারাপার করতে হবে। তো যাই হোক, আমাদের যেখানে ট্রেনের আ আসার কথা সেই প্ল্যাটফর্মেই আমরা ওয়েট করছিলাম। আমার শাশুড়ি গেছিলো ওয়াশরুমে। তো তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর এই যে দেখো ঠান্ডার মধ্যে দুজন শুয়ে আছে মাদুর পেতে। হয়তোবা এদের ট্রেন রাত্রেবেলা এসছে, এবার ভোরের ট্রেনে আবার অন্য কোথাও যাওয়ার আছে। আর কলকাতাতে হয়তো সেরকম কেউ নেই রিলেটিভ, তো সেজন্য এদের মতো অনেকেই কিন্তু স্টেশনের মধ্যে শুয়ে আছে। এই যে আমার শাশুড়ি মা চলে আসলো। আর এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানি এই ব্লগটা একটু বড় হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমাদের মতো এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষের ঢল আছে। আর শীত যত বাড়ে না মানুষ ততই কিন্তু ঘুরতে যায়। আমরা যারা ঘরের মধ্যে থাকি গুটিসুটি মেরে আমরা ভাবি যে ঠান্ডার মধ্যে কেই বা কোথায় যায়। তবে হ্যাঁ, ঠান্ডার মধ্যেই মানুষ যায়। আবার এমনকি সেসব জায়গাতে যায় যেখানে কিন্তু ঠান্ডা আরও বেশি। তো সেসব জায়গার নাম না হয় নাই নিলাম। তো যাই হোক, এই দেখো এখানে আমার হাসব্যান্ড আর ছেলে বসে আছে। আমি ১ম এ ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে নোটিস করলাম যে আমার হাসব্যান্ডের আম কাঁধের কাছে আমার ছেলে আর কি দাঁড়িয়ে আছে। তারপরে যাই হোক, আর কি হলো জানো শেষ অবধি? আমরা যে ট্রেনটা আ টিকিট আর কি রিজার্ভেশন করেছিলাম সেটা তো চোখের সামনে দিয়ে চলে গেল। ট্রেনটা ফেল করলাম। যাই হোক, একদম চোখের সামনে দিয়ে চলে গেল। দৌড় লাগালেও হয়তো পারতাম না, কারণ সাথে ছিল বাচ্চা প্লাস শাশুড়ি মা, দুজনেই দৌড়াতেও পারত না। দুজনকে নিয়ে এরকমভাবে রিস্ক নিয়ে দৌড়ানোটা উচিতও ছিল না। তো যাই হোক, পরে একটা মেদিনীপুর লোকালে করে আমরা উঠে গেলাম
এবার এটাতে সমস্যা একটাই হলো যে শীতকালে যেটা বেশি সমস্যা হয় বিশেষ করে মহিলাদের কিংবা বয়স্ক মহিলাদের, সেটা হচ্ছে টয়লেটের প্রবলেম বা ইউরিনের প্রবলেম বলতে পারো। আর লোকাল ট্রেনে কিন্তু কোনো রকমের কোনো ওয়াশরুম থাকে না। তো এইটা একটা সমস্যা। এই জন্য লোকাল ট্রেনে আমার একটু ছোটোখাটো মানে কাছাকাছি জায়গাতে ঘুরতে গেলে সেটা ঠিক আছে। কিন্তু যদি তুমি একটু দূরে কোথাও যাও তখন কিন্তু যাদের একটু এইসব সমস্যা আছে তারা কিন্তু খুব সমস্যাতেই পড়ে যাবে। তো যাই হোক, মনে সাহস নিয়ে ভরসা নিয়ে আমরা লোকাল ট্রেনে উঠে গেলাম। আর এই লোকাল ট্রেনের সিটগুলোও খুব কষ্টদায়ক, মানে একদম সলিড সিট তো, কোনো রকমের নরম ব্যাপার নেই। তো অনেকক্ষণ ধরে যেহেতু যেতে হয় আর প্রত্যেকটা স্টেশনে থামতে থামতে যায়, তো কখন তুমি পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নেই। যদি বলে ৩টা সেখানে ৫টাতেও পৌঁছাতে পারো যদি দিকির দিকির করে যায়। তো যাই হোক, ট্রেনে করে জার্নি করতে তো ভালো লাগে কিন্তু লোকাল ট্রেনে তো একদমই না। যদি তোমার খুব এমার্জেন্সি কিছু থাকে তাহলে তুমি কোনো এক্সপ্রেস ট্রেনে করেই যাবে। কারণ এসব লোকাল ট্রেনে গেলে কিন্তু তোমার কোনো কাজে কিচ্ছু তুমি করতে পারবে না। পুরো কাজটাই তোমার বেকার হয়ে যাবে। সেদিনটা তোমার বেকার হয়ে যাবে। তো যাই হোক, কী আর করা যায় অগত্যা সেই ট্রেনের জানলার ধারে আমি বসেছিলাম আর কি সিটে। তো সেখান থেকেই বাইরের দৃশ্যটা কিছুটা হলেও ক্যাপচার করছিলাম অবশ্যই তোমাদের জন্য। তারপরে তো ওই লোকাল ট্রেনে করে আমরা মোটামুটি চলে আসলাম খড়গপুর স্টেশনে। তো খড়গপুর স্টেশনে এসে একটুখানি ওয়াশরুমে যাওয়া হলো। সবার জন্য একটু ভালো হলো। ভাবলাম কিছু খাবো। তো এখানে তো একটা জিনিস খুব ভালো, যেহেতু সাউথ ইন্ডিয়ানরা খুব বেশি থাকে খড়গপুরে। তো সেই কারণে এখানে কিন্তু ইডলি ধোসা এই দুটো জিনিস খুব ভালো, মানে জনপ্রিয় বলতে পারো। তো এখানে যখনই আমি আসি তখনই ইডলি বা ধোসা এই জিনিসটা খাই। আমার ধোসাটাই বেশি ফেভারিট, যে কোনো টাইপের মশলা বলো প্লেন বলো যেটাই হোক। কিন্তু ধোসা আমরা পাইনি, তো ইডলিই খেয়েছিলাম। আর এই যে এখানে একটা আছে কি জন আহার না কি বেশ একটা ছিল উপরতলায়, কিন্তু সেখানে কিছুই পাওয়া যাচ্ছিল না। তখন বাজে 11:30 12টা, অত সকালে কে ভাই ভাত খায়। তো আমরা ভাত খাবো না ভেবে নিচেই নেমে গেলাম, কিন্তু সেইটা মোটেও ভালো ছিল না আমার জন্য, আমার ছেলের জন্য, আমার শাশুড়ির জন্য, কারণ যে কেউ পড়ে যেতে পারতাম। তো যাই হোক, আমার শাশুড়ি মা তো সাইডের রড ধরে ধরে নামছিলেন বলে ঠিক ছিল। তো এই যে এখানটায় দেখো তোমরা, এইখানে যে ছোট্ট করে একটা স্টল আছে সেখানেই আমরা ৩ প্লেট ইডলি আর কি অর্ডার করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ইডলিগুলোর সাইজ খুব বড় হবে, প্লাস এক একটা প্লেটে 3টে করে ইডলি থাকবে। একটা করে খেলেই আমাদের হয়ে যেত। তো টোটাল 6টা ইডলি পেয়েছিলাম। আমার শাশুড়ি মা তো 2টো খেয়ে আর খেতে পারেনি। আর আমি একটুখানি ঢং করছিলাম বলতে পারো। এই যে খড়গপুর স্টেশনটায় বসে বসে একটু শর্টসের জন্য এসব করছিলাম। বেশ ভালোই লাগছিল। আর আমার হাজব্যান্ড ছেলের সাথে একটু টাইম কাটাচ্ছিল দৌড়ঝুট করে। আর আমরা ভাবছিলাম যে কী করে এবার এখান থেকে আমরা বাড়ি যাই। তো পরের ট্রেন ছিল আরও পরে, মানে 2টোর দিকে আর কি। তো আমি বললাম অতক্ষণ ওয়েট করে আমাদের কী লাভ হবে বলো। তো তখন আমরা কী করলাম, লিফটে করে 8 নম্বর প্ল্যাটফর্মের ওখানটায় গেলাম। গিয়ে সেখান থেকে নিচে পুরো নেমে তারপরে ওখান থেকে 30 টাকা করে ওই রিক্সা ভাড়া করে আর কি আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। তো যাই হোক, বাস স্ট্যান্ডে গেলাম, বেশ ভালোই লাগলো। সেদিন আবার একটা পার্টির আর কি ইয়ে ছিল, মিটিংও ছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হনুমান মন্দির, যেখানে কিন্তু রাম লক্ষ্মণ সীতা 3টে ঠাকুরেরই মূর্তি আছে। হনুমানজিরও নিশ্চয়ই মূর্তি আছে, কিন্তু আমি সেটা দেখতে পেলাম না। কিন্তু যিনি রিক্সা চালাচ্ছিলেন তিনি আমাদেরকে বললেন এটা হনুমান মন্দির। ইচ্ছে খুব করছিল নেমে একটুখানি মন্দিরে ঢুকি, কিন্তু সত্যি বলতে সময় ছিল না হাতে একদমই। সেই জন্য আর কি আর আমরা নামলাম না। তবে হ্যাঁ, খড়গপুরের কিছুটা জায়গা আমরা সেদিন একটু ঘুরে নিলাম। একটা রিক্সায় ছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আর অন্যটাতে ছিলাম আমি আর আমার শাশুড়ি মা। তো হালকা হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু গায়ে ছিল সেফটির জন্য অবশ্যই সোয়েটার, স্কার্ফ। তো সেটা নিয়ে টেনশন ছিল না, মানে গেছিলাম বেশ ভালোই ভালোই। এদিকে দেখো একটা সেলুনে ছোট্ট একটা বাচ্চার চুল কাটা হচ্ছে, কি সুন্দর শান্তভাবে সে চুল কাটতে দিচ্ছে। আমার ছেলে তো অত ছোটো থেকে সেলুনে চুল কাটেনি কখনো, বাড়িতেই ওর বাবা চুল কেটে দিয়েছিল।
তো যাই হোক, এই যে চলে আসলাম আমরা খড়গপুরের বড় যেটা বাস স্ট্যান্ড সেখানে। তো এখানে সমস্ত রকমের আশেপাশে যাওয়ার যে বাসগুলো সেগুলো পাওয়া যায়। ইভেন তুমি এখান থেকে ঝাড়গ্রাম বাই অটো বাই টোটো তুমি যেতে পারো। তবে রেন্ট সেটা তো অনেক বেশি। তো যাই হোক, আজকে এতটুকুই। পরবর্তী ব্লগে দেখা হবে।